নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ম আরিফিন সিদ্দিক। আপনাদের দুজনকেই স্বাগত সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। করোনা পরিস্থিতি দিয়ে আলোচনার শুরু করতে চাই। আমরা দেখছি যে করোনার গ্রাফ বেশ দ্রুতই ওপরের দিকে উঠে যাচ্ছে। একেবারে এই করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবার জন্য জনগণকে বারবার স্বাস্থ্য সচেতনতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে প্রশাসনের তরফ থেকে। আপনার কাছে বা আপনার পর্যবেক্ষণে কি মনে হয়, জনগণ এবং প্রশাসনের দুই পক্ষেরই তো দায় দায়িত্ব আছে এই করোনাকে নিয়ন্ত্রণ করবার জন্য? দুই পক্ষই কি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে, বা তাদের আসলে আর কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। আসলে জনগণের দায়িত্ব জনগণ পালন করছে তাদের মতো করে। আপনার ঢাকা শহর, চিটাগাং শহর, বড় বড় কয়েকটা শহর বাদ দিলে এই করোনা নিয়ে গ্রামের লোকজন মোটেই ভীত নয়, কোনো এই নিয়ে কোনো চিন্তাও করছে না তারা। এবং তারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো উদ্যোগ তাদের আছে বলে আমার মনে হয় না। আর প্রশাসনের দিক থেকে যে ভিজিলেন্সটা দরকার, সেটার অভাব, যথেষ্ট অভাব আছে। কারণ শুধু মুখে মুখে বললে হবে না, মানুষকে কোনো কোনো জায়গায় আইনটাকে বাস্তবায়িত করতে হবে, এনফোর্স করতে হবে। সেটা হচ্ছে না। সেটা আমরা তো দেখি যে পর্যটন স্থানগুলিতে, বিশেষ করে কক্সবাজার, সিলেট, বিভিন্ন জায়গায় এবং ঢাকা শহরে গণপরিবহনে এই যে জায়গাগুলি, সেনসিটিভ জায়গাগুলি, এই জায়গাগুলিতে তো কোনো এনফোর্সমেন্ট হচ্ছে না। এই জায়গাগুলিতে তো কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এবং যারা মানছে না তারা কাউকে তোয়াক্কাও করছে না। কারণ বিভিন্ন দেশে আমরা দেখেছি যেখানে এই ধরনের স্প্রেড যেখানে হয়, যেখানে বিস্তৃতি ঘটছে, সেখানে তারা কঠোর অবস্থানে গেছে, তারা লকডাউন করেছে, তারা কারফিউ দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ঠিক এই গত বছর কিন্তু আমরা এই সময়টাতে যদি ফিরে যাই, আমরাও কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করেছিলাম, কঠোর হয়েছিলাম, এবং তখন কিন্তু করোনার গ্রাফ আরো এখনকার তুলনায় বেশ নিচেই ছিল বলতে গেলে। তো এই সময়টাতে আমরা আসলে যা করছি তা কি সময় উপযোগী কাজ করছি কিনা করোনাকে নিয়ন্ত্রণ করবার জন্য? এই সময় তো আমরা কিছুই করছি না। আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি, আমাদের মতো অনুষ্ঠান করছি, আমাদের মতো পর্যটন করছি, আমাদের মতো ভ্রমণ করছি। আমরা কোন জায়গায় এনফোর্সমেন্টটা কোথায় দেখলেন আপনি? কোথাও বলেছে যে এখানে মিটিং করতে পারবেন না, মিটিং এ আসতে হলে? আপনি মসজিদে বলছেন যে মসজিদে ঢুকতে হলে মাস্ক পরতে হবে। আপনি খুঁজে দেখবেন অনেক মসজিদেও মাস্ক পরে না লোকজন। তবে একটা জিনিস, মসজিদে যেটা আমি দেখেছি যে মুয়াজ্জিনরা কতগুলি মাস্ক নিয়ে ঘোরাফেরা করে, যেই লোকের মাস্ক নাই তাকে মাস্কটা মানে দিয়ে সাহায্য করে। এইটা কিন্তু সব জায়গায় করা উচিত। এখন যখন একটা মিটিং হয়, এখন যখন একটা গ্যাদারিং হয়, সেখানে কয়জনকে আপনি দেখেছেন মাস্ক পরতে? আমি তো দেখি না। এবং এই মাস্ক পরানোর জন্য কোনো উদ্যোগও নাই। পড়লো। এখন আজকে কাঁচা বাজারে, যেখান থেকে সবচেয়ে বেশি স্প্রেড করে এই ভাইরাসটা, কাঁচা বাজারে জিজ্ঞেস করা হলো যে আপনি মাস্ক পরছেন না কেন? বললো মাস্কটা আমার পকেটে ছিল, এটা ছিঁড়ে গেছে। আরেকজন বলল যে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। আরেকজন বলল যে এটা তো মানে কোনো দরকার নাই, আমরা তো দেখছি 2 বছর ধরে আমরা ঘোরাফেরা করছি, আমাদের তো কিছু হয়নি। এই হলো সচেতনতার লেভেল। আমরা তো বলছি না, ডাক্তাররা তো বলছে না টক শোতে যে আপনারা ঘরে থাকেন, আপনারা বাইরে যাবেন না। এই এখন একটা বলছে যে এইবারের যে আক্রমণ, এবারের যে
সংক্রমণ এটা গত বছরের থেকে অনেক বেশি বিপজ্জনক। জি। মানে সিমটমটা কম নিয়ে আপনি একটু জ্বর নিয়ে ভর্তি হলো হসপিটালে, জি। তারপরে ডায়রিয়া শুরু হয়ে গেল, নানান রকম, ডাক্তাররা জি। নিজেরাও জানে না যে কি রিয়াজউদ্দিন আহমেদ, ধরনের এই ট্রিটমেন্ট। জায়গাটি এতে একটু আপনাকে থামিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের কাছ থেকে শুনে আসতে চাইবো। আপনার কাছে নিশ্চয়ই আবারও ফিরবো। জনাব আরেফিন সিদ্দিকী নিশ্চয়ই শুনছিলেন সচেতনতার জায়গাটিতে আমরা কোথায় আছি তার কিছু উদাহরণ বলছিলেন আমাদের আরেক অতিথি। বিপরীত চিত্র আমরা হাসপাতালগুলোতে দেখতে চাই। একদিকে জনসাধারণ যতটা অসচেতন, হাসপাতালগুলোতে তেমনিভাবে সিট খালি নেই, আইসিইউ ফাঁকা নেই, এই ধরনের সংবাদগুলো কিন্তু আমরা দেখছি। এমন পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয়, করোনা নিয়ন্ত্রণ করবার জন্য কি আমরা সঠিক পথে হাঁটছি কিনা? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে করোনার এই সংকটে আমাদের সবারই নানা ধরনের অভিজ্ঞতার অভাব আছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 27 লক্ষ মানুষ মারা গেছে, প্রায় 12 কোটির উপরে মানুষ আক্রান্ত হয়েছে, এবং এটি শুধু বাংলাদেশের পরিসংখ্যান দিয়ে বিচার করলে হবে, কারণ এটা গ্লোবাল প্যান্ডেমিক। এটা বাংলাদেশে আমি যতই নিয়ন্ত্রণে রাখি, পৃথিবীতে যদি নিয়ন্ত্রণের মধ্যে না আনা যায় তাহলে এটা যে কোনো সময় আবার চলে আসবে। এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে বসে আছে, হয়তো এই সামনে গত কয়েক মাসে বিদেশ কখনো যায়নি, তার মাঝেও দেখা যাচ্ছে ব্রিটিশ ভ্যারিয়েন্ট চলে আসছে অথবা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট চলে আসছে। তো এটা যে একটা বৈশ্বিক মহামারী, এই প্রেক্ষিতটি আমাদের বিবেচনায় রাখা দরকার আছে। এবং সেখানে শুধু সরকার নয়, আমরা সাধারণ মানুষ, জনগণ, এটা তো প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের জনগণের একটা প্রধান ভূমিকা থাকে। সেই ভূমিকা কি আমরা পালন করছি কিনা সেটি তো একটু আগে রিয়াজ ভাই বললেন। আবার সরকারের বিভিন্ন সংস্থা, তাদের মাঝে কতটা সমন্বয় আছে সেটিও দেখার বিষয়। আপনি দেখেন কয়েকদিন আগে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে হলো তারা সরকারের যে সরকারি চাকরিতে যোগদান করার জন্য একটা প্রিলিমিনারি পরীক্ষা। এখন এই 5 লক্ষ পরীক্ষার্থী, তাদের কোনো কোনো পরীক্ষার্থী আমার সঙ্গে পরে কথা বলেছে যে এই পরীক্ষা দিতে গিয়েছে, এখানে কোনো স্বাস্থ্যবিধির বিষয় ছিল, 3 ফিট দূরত্বে বসার মতো অবস্থা অনেক জায়গায় ছিল, কারণ এটা সম্ভব না। আমি যেটা সবসময় বলি যে 16 কোটি মানুষ 55,000 বর্গমাইলের একটি দেশে বসবাস করে, অর্থাৎ যে কোনো অবকাঠামো বলেন, এমনকি নিজের বাড়িতে যখন আমরা বসবাস করি সেখানেই তো আমরা স্বাস্থ্যবিধি মেনে বসবাস করতে পারছি না। এই ধরনের পরিস্থিতিতে আবার আগামী 2 তারিখে চিকিৎসা শাস্ত্রে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের একটা ভর্তি পরীক্ষা হচ্ছে। এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এরা হয়তো বয়সে তরুণ প্রজন্মের ছেলে মেয়ের ঝুঁকিটা তুলনামূলকভাবে কম, কিন্তু এদের মাঝেই যে অনেকে ক্যারিয়ার হয়ে যাবে, এদের মাধ্যমেই যে তাদের পরিবারের অনেক প্রবীণ মানুষ সংক্রমিত হতে পারে। তো এই সমন্বয়গুলো কে করবে? সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধির মনে কাজ করা। এখন একজন সরকারি চাকরি প্রত্যাশী ছাত্র পরীক্ষা দিতে গিয়ে যদি সে বা তার পরিবারের কেউ জীবনের ঝুঁকিতে পড়ে যায়, তার জন্য সরকারি চাকরি দিয়ে কি হবে? একজন চিকিৎসা শাস্ত্রে ভর্তি হতে ইচ্ছুক, তার কারণে যদি তার নিজের অথবা তার পরিবারের কেউ আজকে সংক্রমিত হয়, তাহলে সেই ভর্তি দিয়ে তার কি লাভ হবে? অর্থাৎ পরিসংখ্যান দিয়ে সবকিছু বিবেচনা করাটা একেবারেই অনুচিত। আমরা হয়তো মনে করছি আমাদের দেশের মৃত্যুর সংখ্যা এখনো 35-40 এর মাঝে আছে, কিন্তু যে পরিবারের থেকে যে ছেলেটি বা মেয়েটি বা যে পুরুষ বা মহিলা চলে গেলেন, তার জন্য তো সেই পরিবারে 100% ক্ষতি হয়ে গেল। তবে আমার মনে হয় যে সমন্বয়টা জোর দিয়ে আরো দেখা দরকার আছে। নানা সীমাবদ্ধতা আছে, আমি স্বীকার করতে বাধ্য যে আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অভিজ্ঞতারও সীমাবদ্ধতা আছে, কিন্তু সমন্বয় করতে অসুবিধাটা কোথায়? সমন্বয়টা কেন হচ্ছে না এখন পর্যন্ত, সেটি এখন দেখার বিষয়। জি, কেন সমন্বয় হচ্ছে না রিয়াজউদ্দিন আহমেদ, এই বিষয়ে আপনার কোনো মানে আপনার মন্তব্য শুনতে চাইবো। শুরুর দিকে গত বছরই ফিরে যাচ্ছি, তখন হয়তো ব্যাপারটি আমাদের জন্য নতুন ছিল, নতুন অভিজ্ঞতা ছিল, বারবার আমরা সেটি বলছিলাম। কখন আসলে কোথায় কি করতে হবে সেই সিদ্ধান্ত নিতে হয়তো অনেক সময় দেরি হয়ে যাচ্ছিল। এবছর এসেও কি আমাদের সেই যুক্তিগুলো খাটবে, আপনি কি মনে করেন? না, কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে, গত 1 বছরে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, ডাক্তার চিকিৎসকদের হয়েছে, মেডিকেল কর্মী যারা তাদের হয়েছে, জনগণেরও, আমাদেরও তো সচেতনতা অনেকটাই হয়েছে। এবং মানুষ যে ভয় পায় না, এটার কারণ হলো তারা এটাকে ফাইট ব্যাক করতে জানে, শিখে ফেলছে। এইটা যেমন আছে, আবার সমন্বয়ের অভাব হলো যেটা বললেন, এই যে লন্ডন থেকে যারা আসছে সিলেটে হোটেলের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে,
হোটেল থেকে তারা পালিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এই 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 ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা কে মেনটেন করবে? কে দেখবে যে তারা হোটেলে থাকবে, হোটেল থেকে কোথাও চলে যাবে না? তারা তো মানে ক্যারিয়ার, তারা তো ইংল্যান্ড থেকে নিউ ভেরিয়েন্ট নিয়ে আসছে, যেটা 70% বেশি এটার মানে স্প্রেডিং ক্ষমতা। তাহলে এই যে লোকজন আক্রান্ত হচ্ছে, হসপিটালে বেড নাই, আইসিইউ নাই, অক্সিজেনের অভাব, এগুলি কিভাবে মোকাবেলা? এগুলি তো কোঅর্ডিনেশনের অভাব, এগুলি সবাই মিলেই এটা করতে হবে। প্রধানমন্ত্রী বলেই যাচ্ছেন, আর ওইদিকে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, পর্যটন হচ্ছে, কোনো কিছু তো থেমে নাই। তাহলে এটা চ্যারিটি মাস্ট বিগিন এট হোম। এটা সরকারের ভিতর থেকে এবং ঊর্ধ্বতন মহল থেকে এটা শুরু করতে হবে। জি, শুরু না করলে শুরুটা কি ধরনের হলে ভালো হয়? অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনি যদি বলতেন, সরকার প্রধান বলছে, চিকিৎসকরা বলছেন, গণমাধ্যম স্মরণ করিয়ে দিচ্ছে, প্রশাসনও তৎপর রয়েছে, তারপরও যেহেতু স্বাস্থ্যবিধিতে শিথিলতা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে বলতেন যে কি আসলে এই মুহূর্তে আমাদের করা দরকার। সরকার প্রধান প্রতিদিনই প্রায় বলে চলেছেন। আজকেও আমি লক্ষ্য করেছি যে তিনি দলীয় একটি সভায় বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন। সরকারের পক্ষ থেকে স্কুলগুলোর যে আপনার খোলার তারিখ ছিল সেটাকেও পিছিয়ে দেওয়া হয়েছে। অতএব আপাত দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাই যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে একটা গুরুত্ব দিয়ে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, কিন্তু সরকারের একটি সংস্থা সঙ্গে আরেকটি সংস্থার যে সমন্বয় করা, সেটি তার সরকার প্রধান করবেন, সেটি সেই সংস্থা প্রধান তাদের দায়িত্ব হচ্ছে। তারা কি মনে করছেন যে শুধু আমাদের প্রতিষ্ঠানের কাজটা আমরা যদি করে নেই তাহলেই হয়ে গেল, নাকি এটার সাথে স্বাস্থ্য যুক্ত আছে, এটার সাথে অন্যান্য বিষয় যুক্ত আছে, সেটা আমাদের দেখা দরকার আছে। এইটা হচ্ছে সমন্বয়টা মানসিক বিষয়। আমি যদি মনে করি যে আমার প্রতিষ্ঠানটা ঠিক মতো চললো কিনা এটা দেখাই আমার দায়িত্ব, সমাজের আর কোনো বিষয়ে আমার দেখার দায়িত্ব নাই, তাহলে তো আর সমন্বয় হলো না। তো এই সমন্বয়ের জায়গা থেকে কাজ করতে হলে সংশ্লিষ্ট সংস্থা প্রধান অথবা সংশ্লিষ্ট প্রধানের সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত যারা আছেন, তাদের এখানে সমন্বয় মনস্কতা থাকা দরকার। তার মানে একজন আরেকজনের উপর দায় না চাপিয়ে সবাইকে আসলে দায়িত্বটি নিতে হবে। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো, আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনাদের কাছে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন আজ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.আ.ম আরিফিন সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, আবারও আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এই পর্বে। হেফাজত ইসলামের তাণ্ডব চলছে বিগত কয়েকদিন ধরে, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। আপনি নিশ্চয়ই আমাদের একটি প্রতিবেদন দেখেছেন যেটি বিএনপির নেতাদের এই বিষয়ে মন্তব্য নিয়ে করা। সেখানে তারা বলেছে যে এই যে মোদি বিরোধী বিক্ষোভ হয়েছে দেশে, সেখানে বিএনপির আরও সরব হওয়া উচিত ছিল। তারা কি একেবারেই নীরব ছিলেন? কারণ আমরা দেখেছি যে আজকে সন্ধ্যায় তাদেরই একজন নিপুণ রায়চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, তার একটি অডিও বার্তা ফাঁস হয়েছে। আপনার কাছে সার্বিক বিষয়টি কেমন মনে হচ্ছে? সার্বিকভাবে দেখতে গেলে মানে যদি বিএনপির কথা ধরেন, বিএনপি এজ এ পার্টি কোনো স্ট্যান্ড তারা নেয় নাই। নিপুণ রায়চৌধুরী একজন কর্মী হিসেবে, একজন সেন্ট্রাল কমিটির নেতা হিসেবে তিনি তার মতো করে কথা বলেছেন। এইটাকে দল অন করবে কিনা এটা আমি জানি না। এখন আমি দেখলাম টিভিতে একটা ফ্লাশ করেছে যে নিপুণ রায়চৌধুরী গাড়িতে আগুন দিতে বলেছে, আরো কি কি বলেছে, যে একটা কিছু করা দরকার। এইগুলি যখন তারা কথা বলে, টেলিফোনে কথা বলে, জানা উচিত যে বর্তমান যুগে কথা বললে এটা নিজেদের মধ্যে থাকে না, এটা চলে যায়, এটা ইথারে চলে যায়, এটা সারা বিশ্ব জেনে যায়। কাজেই কথা বলার সময় তো চিন্তা ভাবনা করে বলা দরকার। এবং এই একজন নেতা বা নেত্রী বা এই যে হাফিজউদ্দিন সাহেব একটু আগে বললেন যে বিএনপির আরেকটু কিছু করা উচিত ছিল, আবার তিনি বললেন যে বিদেশি মেহমান আসলে তাদেরকে এম্বারাস না করা, এগুলি তো সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কিন্তু জিনিসটা হলো হেফাজত এইটা করার সাহস পাইল কোত্থেকে? হেফাজত যখন বলল যে বঙ্গবন্ধুর মানে স্ট্যাচু, মূর্তিটা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিব,
তখন তাদেরকে আশকারা দেওয়া হলো কেন? তাদেরকে এই আশকারা দেওয়ার ফলে আজকের এই পরিণতি আমি মনে করি। তারা কিন্তু চুপচাপ বসে নেই, তারা তাদের কাজ করছে। আমরা কিন্তু মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। না হলে যখন মূর্তি ভাঙাভাঙি হলো, মিছিল করলো, মানে অবজেকশনেবল ভাষায় বক্তৃতা দিল, জি মূর্তি মূর্তি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হলো, জি কোনো সরকারের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং আমি মনে করি হেফাজত ওই সময় যে সাহস পেয়েছে, যে আশকারা পেয়েছে, এইটারই পরিণতি এখন দেখা যাচ্ছে। এবং এখন তারা কতটা উচ্ছৃঙ্খল এটা তো আমরা দেখতেছি গত কয়েকদিনে। এই যে প্রাণহানি ঘটছে, এই যে জীবনহানি ঘটছে, এই যে প্রেস ক্লাবে পর্যন্ত আক্রমণ করছে, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ব্রাহ্মণবাড়িয়াতে আক্রমণ করেছে, তারা গণমাধ্যমের কর্মীদেরকে আক্রমণ করছে, ফেরোসাস হয়ে গেছে। আপনি চিন্তা করেন গণমাধ্যমের প্রতি আক্রোশ কেন? গণমাধ্যম তাদের অপকর্মগুলি টেলিভিশনে দেখাচ্ছে, পত্রিকায় ছাপাচ্ছে, অতএব গণমাধ্যমকে পিটাও। তারা যখন 2014 সালে ঢাকা শহরে ঘেরাও করছিল, তখন সাংবাদিকদের তখনও তারা মারধর করেছে। তারা মহিলা সাংবাদিকদেরকে ওই স্পটে যাইতে দেয় নাই। এইগুলি কিন্তু তারা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করেছে। তাদের যারা নেতা, তারা যে ভাষায় কথা বলে, এখানে একজন নেতা একটা টিভিতে আমি শুনতেছিলাম, উনি বলছেন যে বিধর্মীদের ব্যাপারে, অন্য ধর্মের ব্যাপারে আমাদের কথা বলার অধিকার আছে। আমাদেরকে যখন বাধা দেয় তখন আমাদের প্রতিবাদ করারও আমাদের অধিকার আছে। জি, তাদের আসলে অধিকার আছে কিনা এই বিষয়ে এবার একটু শুনতে চাইবো অধ্যাপক আরিফিন সিদ্দিকের কাছ থেকে। আরিফিন সিদ্দিকে আমিও একই সাথে প্রশ্ন রাখতে চাই যে এত সাহস আসলে হেফাজত ইসলাম কোথা থেকে পাচ্ছে বা পায়, এবং তাদের আসলে অধিকার কতটুকু আছে? রিয়াজ ভাই যে কথা বলছিলেন যে তারা এই আশকারাগুলো কোথা থেকে পাচ্ছে, তো সেটা তো আমাদের সবারই প্রশ্ন। যে তারা আপনার হাইওয়ের উপরে কালকে ইট দিয়ে দেয়াল তুলে ফেলেছে, এটা করলো কিভাবে? এটা তো আপনার মুহূর্তের মধ্যে তো দেয়ালটা উঠে যায়। দেয়াল উঠানোর জন্য সেখানে ইট আনতে হয়েছে, বালি আনতে হয়েছে, মিস্ত্রি আনতে হয়েছে। তো এই যে সুযোগগুলো পেলো, কিভাবে পেল? আমরা অতীতেও দেখেছি যে সরকারের ভেতর থেকেই কোনো কোনো মহলের কিছু আশ্রয় প্রশ্রয় তারা পায়। তো সেইগুলো ব্যাপারে এখন খুবই সতর্ক থাকা দরকার আছে, কারণ যে ঘটনাগুলো ঘটিয়েছে একের পরে, বিশেষ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশে আসার আগে থেকেই শুরু করেছে, আর আসার পরে যে ঘটনাগুলো ঘটলো, ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে, হাটহাজারিতে যে ঘটনা ঘটেছে, এগুলো তো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, নিন্দনীয় ঘটনা। এগুলো কিভাবে ঘটে, এগুলোর সুষ্ঠু তদন্ত করে দেখা। আর আপনি যেটি বললেন বিএনপির কোন নেতা টেলিফোনে কি নির্দেশনা দিচ্ছে, তো এটা আমি অবশ্য আজকের টেলিফোনের আলাপ শুনিনি, কিন্তু অন্যান্যবার শুনেছি। তো রাজনীতি যারা করেন তাদের তো মূল লক্ষ্য হচ্ছে মানুষের মঙ্গল করা। আপনি গাড়ি পুড়িয়ে দিবেন, আপনি রাস্তাঘাট বন্ধ রাখবেন, এই যে কথাগুলো বলা হয়, এগুলোতে বুঝে যায় কে বললো, কোন রাজনৈতিক দল বললো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে মানুষের যত ধরনের অকল্যাণ করা, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে ভোগান্তি দেয়া, এটাই বোধহয় এখন রাজনীতির উদ্দেশ্য। হরতাল করো, হরতাল তো একটা অধিকার তোমার, হরতাল তুমি করতে পারো, তুমি সমালোচনা করবে, সমালোচনা করতে পারো, কিন্তু কোনোভাবেই তো কোনো সাধারণ মানুষের উপরে আঘাত করা যায় না, তার গাড়ি পুড়িয়ে দেওয়া যায় না। এই রাজশাহীতে টার্মিনালে বাস আছে, সেই বাস সকালবেলা গিয়ে পুড়িয়ে দেয়, সেটা হরতালে তো রাস্তায় গাড়ি বেরো করেনি, সেই জায়গায় আপনার গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সরকারি সম্পত্তি ধ্বংস করা হলো। হরতাল আপনি আহ্বান করবেন, হরতাল আহ্বান করার পরে মানুষ আপনার প্রতি যদি সমর্থন থাকে, তারা বের হবেন না। আর যিনি বেরিয়েছেন তার নিজের প্রয়োজনে বেরিয়েছেন, তার উপর আপনি আঘাত করতে পারেন। হরতাল দিতে পারেন আপনি, কিন্তু হরতালকে এনফোর্স করা, হরতাল হরতাল সমর্থন করতে বাধ্য করা, হরতাল মানতে বাধ্য করা, এটি কোন ধরনের রাজনীতি? এটা তো রাজনীতি না, এটা সন্ত্রাসী ঘটনা, সন্ত্রাসবাদ এগুলো।
সেই জায়গায় জি। হেফাজতে ইসলাম যারা নিজেরা বলে তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা ধর্মীয় শিক্ষা নিয়ে তারা সংগঠন করে, তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা বুঝতে পারি যে ধর্মের নামে কোন শিক্ষা আমাদের নতুন প্রজন্মকে দেওয়া হচ্ছে এবং জি। কোন শিক্ষার স্বীকৃতি তারা নিচ্ছে সরকারের কাছ থেকে। জি, আপনাদের দুজনের কাছ থেকে আরেকটি বিষয়ের উত্তর জানতে চাইবো বা মন্তব্য শুনতে চাইবো, সেটি হচ্ছে যে আমার যদি ভুল না হয়ে থাকে, বিজেপি বা মোদী সরকার যখন প্রথম দফায় ভারতের ক্ষমতায় আসে তখন কিন্তু আমরা দেখেছি বিএনপি বেশ উল্লাসিত হয়েছিল, তারা মিষ্টি বিতরণও করেছে কোথাও কোথাও, এমন সংবাদও কিন্তু পেয়েছি। কিন্তু ঠিক এবার যখন নরেন্দ্র মোদী আসলেন তখন তাকে ঘিরেই কেন এত বিক্ষোভে তাদেরকে সমর্থন দিতে হবে, বা তারা কতটা দিয়েছে না দিয়েছে, এই যে রাজনীতির দ্বিমুখিতা, এখান থেকে আসলে বিএনপি তারা জনগণকে কি বার্তা দিতে চায়, আপনাদের পর্যবেক্ষণ কি বলে সেই বিষয়ে শুনবো। তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অধ্যাপক আরেফিন সিদ্দিকী, বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বিএনপি আসলে মোদির সফরকে ঘিরে যেই হেফাজতের তাণ্ডবই বলবো সেটিকে যৌক্তিক বলছে, কখনো সমর্থন দিচ্ছে। এই বিএনপি তো একসময় আসলে মোদি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল। এই যে দ্বিমুখী একটি ভাব, এখান থেকে জনগণ আসলে কি বার্তা পায় বিএনপির কাছ থেকে? দ্বিমুখী আচরণ তখনই ঘটে যখন আমার সামনে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা থাকে না। আমার যদি একটি সুস্পষ্ট আদর্শ থাকে, বিশ্বাস থাকে, দর্শন থাকে, তাহলে কিন্তু এই দ্বিমুখী বা দ্বিচারিতা থাকবে না। কারণ আমার তো জানা আছে যে আমি কি চাই এবং সেটি চাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আমি করব। কিন্তু এখানে সমস্যা হয়ে যায় কোনো কোনো রাজনৈতিক দল, এমনকি ব্যক্তির ক্ষেত্রেও আপনি এটা বলতে পারেন যে আমাদের ব্যক্তি জীবনেও আমরা যখন কোনো ধরনের কোনো সুস্পষ্ট কোনো আদর্শে বিশ্বাস করি না, তখন আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করি এবং এই অভিনয়গুলো খুব সুকৌশলে হয়। আমরা দেখেছি বঙ্গবন্ধুর জীবদ্দশায় যারা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংঘাতিক অসৌজন্যমূলক ভাষায় সমালোচনা করতেন, বিভিন্ন রকম আজে বাজে কথা বলতেন, তারাই আবার সময়ের বিবর্তনে দেখা যায় এখন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এমন ভাবে কথা বলেন। কিন্তু আমরা বুঝতে পারি, কারণ আমরা তো তাদের 75 এবং তার পূর্ববর্তী অবস্থানে জানতাম আর এখনো জানি। অতএব এই যে বিভিন্ন ভূমিকায় তাদের অভিনয়, এই অভিনয় কৌশল তাদের আছে এবং এই জন্য ফ্রেঞ্চ একজন দার্শনিকের একটা কথা ছিল যে যারা প্রতারক তারাই ভালো অভিনয় করতে চান। আমি এই অভিনয়ের কথা বলছি আমাদের অভিনয় শিল্প, অভিনয় জগৎ সম্পর্কে নয়। আমরা ব্যক্তি, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, আমরা যখন নিজের স্বার্থের জন্য বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করি, আমার মনে হয় যে বিএনপি কারো কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের দ্বিচারিতা করা সঠিক নয়। একটি আদর্শ থাকবে, আপনি জনগণকে সেই আদর্শের প্রতি আহ্বান জানান এবং জনগণ যদি আপনাকে সমর্থন করেন নিশ্চয়ই আপনার কাছে তারা আসবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তো সেই শিক্ষাই দিয়েছেন, সেই পাকিস্তানের প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কি কখনো কোনো জিগজ্যাগ পথ অবলম্বন করেছেন? তিনি সহজ সরল পথে হেঁটে গেছেন যে আমি আমার দেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষের জন্য স্বাধীন মাতৃভূমি চাই। এবং সবশেষে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে নিপুণ রায় বা তার মতো ব্যক্তিগতভাবে কোনো নেতাকর্মী আসলে কি বললো বা কি করলো, সে দায় কি আসলে দল পুরোটা নিবেন কিনা, নাকি সেটা একান্তই তাদের ব্যক্তিগত কার্যকলাপ বা ব্যক্তিগত মন্তব্য? এটা নির্ভর করবে যে আপনি এই যে কথাটা বলেছেন তার পেছনে দলের কতটা সমর্থন ছিল। অর্থাৎ দেখা গেল একজন বলেছে কিন্তু দলের কোন রকম কোনো সমর্থন পায়নি, তাহলে আপনি হয়তো ব্যক্তি পর্যায়ে রাখতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে সেটা দলেরও একটা কার্যক্রমের অংশ, দলের অন্যরাও এই ধরনের মতামত ব্যক্ত করছে, তখন তো দলকেও এখান থেকে বিয়োজন করা যাবে না, বিযুক্ত করা যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।